হরমুজে জাহাজ চলাচলে মাশুল ধার্যের খসড়া আইন করছে ইরান। অনুমোদিত নৌযানকে দিতে হবে ফি। তেহরানের মিত্রদের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। এবার মধ্যাঞ্চলে হামলায় প্রাণ গেছে শিশুসহ ৩ ফিলিস্তিনির, আহত অনেকে। হাসপাতালে অক্সিজেন আর বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। ইউক্রেনের ওডেসায় ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, দোনেৎস্কে নিহত 2। রুশ ই-কমার্স প্রতিষ্ঠানে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্র কানাডা পাল্টাপাল্টি শুল্কের প্রভাব পড়বে 2 দেশের বাণিজ্যে। কমবে কর্মসংস্থান। অনিশ্চয়তার মুখে মেক্সিকোর সঙ্গে ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি। এবং কলকাতায় অগ্নিকাণ্ডের মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। 3 দিনে প্রায় শতাধিক হোটেল বন্ধের নোটিশ। বিপাকে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে মাশুল ধার্যে আইন করতে যাচ্ছে ইরান। এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন খসড়া বিলে সমর্থন দিয়েছে। পাশ হলে হরমুজে যাতায়াতের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর জাহাজকে নির্দিষ্ট ফি দিতে হবে। এমন অবস্থায় তেহরানের মিত্রদের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় ঐক্য ধরে রেখে এই সংকট মোকাবিলা করতে চায় বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাটছেই না ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, তেহরান এখন পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েনে চাপে পড়েছে দেশটির অর্থনীতি। পেজেশকিয়ান জানান, বিভাজন নয়, জাতীয় ঐক্য ধরে রেখেই এ সংকট মোকাবিলা করতে চায় ইরান। যুদ্ধ আর নিষেধাজ্ঞার কবলে ইরানের মুদ্রা রিয়ালের পতন ঠেকানো যাচ্ছে না। রোববার খোলা বাজারে দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ডলারের বিপরীতে রিয়ালের দর। বিশ্লেষকরা জানান, তেল রফতানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে কার্যত নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আরও চাপে পড়েছে ইরানের অর্থনীতি। চলমান সংঘাতের মধ্যে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বের হতে জুনে সই হওয়া সমঝোতা স্মারককেই সবচেয়ে কার্যকর পথ বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে 60 দিনের সময়সীমা শেষ হলেও পারমাণবিক কর্মসূচি ও বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় চালু করা নিয়ে 2 পক্ষের দূরত্ব কমেনি। পেজেশকিয়ান জানান, দীর্ঘস্থায়ী অচলাবস্থায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, আর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানিও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নিষেধাজ্ঞাকে পুরানো মার্কিন চাপ প্রয়োগের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সামরিক হুমকির পর আবার নিষেধাজ্ঞায় ফেরা প্রমাণ করে ওয়াশিংটন সংকটের সমাধান খুঁজে পাচ্ছে না। এদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 1 বছরে দেশটির অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্বিগুণ হয়েছে। কিছু কৌশলগত অস্ত্রের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রোববার গাজার মধ্যাঞ্চলের জাওয়াইদায় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় 4 বছরের শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে তেল আবিবের হামলার মধ্যে খাবার, পানি আর অক্সিজেন সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দারা। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। স্থানীয় সময় রোববার মধ্য গাজার জাওয়াইদায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। নুসেইরাত শরণার্থী শিবির ও দক্ষিণ গাজার খান ইউনিসের কাছেও বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। হামাসের অভিযোগ, এসব হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
হামলায় বিপর্যস্ত গাজায় মানবিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসাবে প্রায় 14 লাখ মানুষ অর্থাৎ গাজার 67% জনগোষ্ঠী তীব্র খাদ্য সংকটে রয়েছে। প্রায় 10% মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। বাস্তুচ্যুত পরিবারগুলোর বড় অংশকে নির্ভর করতে হচ্ছে অনিয়মিত ত্রাণ ও দাতব্য রান্নাঘরের খাবারের ওপর। পর্যাপ্ত পানি না থাকায় এক গ্লাস পানিও ভাগ করে খেতে হচ্ছে অনেক পরিবারকে। ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে চিকিৎসা ও অক্সিজেনের সরবরাহ। অক্সিজেন স্টেশনগুলোর সক্ষমতা কম হওয়ায় ঝুঁকিতে অপরিণত নবজাতক ও গুরুতর অসুস্থ রোগী। যুদ্ধবিরতি টিকিয়ে রাখার পাশাপাশি ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাকলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে শতাধিক সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিকের একটি জোট। একটি খোলা চিঠিতে জোটটি সতর্ক করে জানায়, ইসরায়েলি নীতির কারণে অধিকৃত ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে স্থায়ীভাবে মুছে ফেলার হুমকি দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনের আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে হবে। এতে উভয় সরকারকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাপ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স পেরি। ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা হচ্ছে বিরোধী জোট। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অভিযোগ, রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে যে কোনো সীমা অতিক্রম করতে পারেন নেতানিয়াহু। নেতানিয়াহুর পরাজয়ের আভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপগুলো। ইসরায়েলে আগামী 27 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির জন্য এই ভোটাভুটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। গাজা, ইরান ও লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি নেতানিয়াহু সরকারের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামিয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক প্রচারণায় শুরু হয়েছে চরম কাদা ছোড়াছুড়ি। চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুকে অরাজকতাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, নেতানিয়াহুর বিষাক্ত প্রচারণার কারণে বিরোধী নেতারা শারীরিক আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। বেনেট আরও দাবি করেন, নেতানিয়াহু এখন একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সফলতা ইস্যুতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বেনেট। তার দাবি, 2018 থেকে 2021 সালের মধ্যে ইরানের পরমাণু সক্ষমতা বৃদ্ধিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নেতানিয়াহু সরকার। আর তাই রাজনৈতিক সদিচ্ছা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে নেতানিয়াহু বিরোধী জোটকেই একমাত্র বিকল্প হিসেবে দেখছেন তিনি। এদিকে নির্বাচনী জরিপগুলোতে উঠে এসেছে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা কমে যাওয়ার পূর্বাভাস। বলা হচ্ছে 120টি আসনের জন্য সরকার গঠনে প্রয়োজনীয় 61টি আসন থেকে বেশ দূরে থাকবে লিকুদ পার্টি। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নতুন দল ইয়েশার ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জোট লিকুদ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো একজোট হলে ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু ও তার অতি ডানপন্থী মিত্ররা। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের ওডেসায় যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া দোনেৎস্কে রুশ বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। জবে রুশ ই-কমার্স প্রতিষ্ঠান ওজনের লজিস্টিক্স নেটওয়ার্কে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে 2027 সাল নাগাদ যুদ্ধ শেষের সম্ভাব্য সময়সীমার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের ওদেসা অঞ্চলে ঝিতুমির থেকে ওদেসাগামী 147 নম্বর যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে আঘাত হানে রাশিয়ার জেট চালিত শাহেদ ড্রোন। হামলার আগেই রেল কর্তৃপক্ষ সতর্কতা পেয়ে ট্রেন থামিয়ে যাত্রীদের সরিয়ে নেয়। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। একই দিন ইউক্রেনের খার্কিভে ও দোনেৎস্কে রুশ হামলায় হতাহত হন বেশ কয়েকজন।
পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওজনের লজিস্টিক্স নেটওয়ার্কে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার উরেনবুর্গ অঞ্চলের ওজনের একটি গুদামে হামলার পর আগুন ছড়িয়ে পড়লে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইউক্রেনের দাবি, রুশ সামরিক বাহিনীকে সহায়তা করা বড় লজিস্টিক নেটওয়ার্কগুলো দূরপাল্লার ড্রোন অভিযানের অন্যতম লক্ষ্য। এদিকে রোববার ইউক্রেন ও ফিনল্যান্ডের মধ্যে একাধিক প্রতিরক্ষা শিল্প চুক্তি সই হয়েছে। ড্রোন উৎপাদন, সামুদ্রিক মানববিহীন ব্যবস্থা ও রোবোটিক প্রযুক্তিতে সহযোগিতা বাড়াবে দুই দেশ। একই দিন 2027 সালে ইউক্রেনকে $9 বিলিয়ন বেশি সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। জোরালো হচ্ছে কূটনৈতিক তৎপরতাও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক সমঝোতার সবচেয়ে বাস্তবসম্মত সময় হতে পারে 2026 সালের শেষ দিক থেকে 2027 সালের গ্রীষ্ম পর্যন্ত। সম্ভাব্য একটি যুদ্ধবিরতি কাঠামোয় দুই পক্ষের সেনা প্রত্যাহার এবং তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে বাফার ফ্রি ইকোনমিক জোন তৈরির বিষয়টিও আলোচনায় রয়েছে। এদিকে যুদ্ধের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দাবি সরাসরি নাকচ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধের সময় নির্বাচন আয়োজন ইউক্রেনকে বিভক্ত করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য সমঝোতার বদলে পাল্টাপাল্টি শুল্ক আরোপের পথে হাঁটায় দুই দেশে এর ব্যাপক প্রভাব পড়তে যাচ্ছে। গাড়ি, ইস্পাত ও কৃষি পণ্যের মতো খাতে রপ্তানি কমলে উৎপাদন ও কর্মসংস্থানে চাপ বাড়তে পারে কানাডায়। অন্যদিকে পাল্টা শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে আমদানি ব্যয় বেড়ে ঊর্ধ্বমুখী হতে পারে পণ্যের দাম। এছাড়া দুই দেশের টানাপোড়েনের জেরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঘনিষ্ঠ মিত্র থেকে এবার বাণিজ্য সংঘাতে যুক্তরাষ্ট্র ও কানাডা। ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না হওয়ায় আলোচনা থেকে সরে গিয়ে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 8 সেপ্টেম্বর থেকে $20 বিলিয়ন মার্কিন পণ্যে যুক্তরাষ্ট্রের সমপরিমাণ শুল্ক বসাবে অটোয়া। এর আগে শুক্রবার কানাডার $20 বিলিয়ন পণ্যে 50% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি শুল্কের সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে দুই দেশের ব্যবসা ও সাধারণ মানুষের ওপর। কানাডার রপ্তানির প্রায় 70% যুক্তরাষ্ট্র নির্ভর হওয়ায় গাড়ি, ইস্পাত ও কৃষিপণ্যের মতো খাতে রপ্তানি কমলে উৎপাদন ও কর্মসংস্থানের চাপ বাড়তে পারে। অন্যদিকে পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্রে আমদানি ব্যয় বাড়ায় পণ্যের দামও বাড়তে পারে। একই সঙ্গে কাঁচামাল ও যন্ত্রাংশের সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে বাণিজ্য কমলে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খুঁজতে পারে কানাডীয় ব্যবসা। কমতে পারে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক নির্ভরতাও। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ দীর্ঘায়িত হলে কার্নির ওপরও বাড়বে রাজনৈতিক চাপ। শুল্কের প্রভাবে ব্যবসা, কর্মসংস্থান ও পণ্যের দামে চাপ তৈরি হলে সরকারের কঠোর অবস্থান নিয়ে উঠতে পারে প্রশ্ন। সেই চাপ সামলে নিজের অবস্থানে অনড় থাকা কার্নির জন্য বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে। বাণিজ্য বিরোধের প্রভাব এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দেশটিতে বসবাসকারী কানাডীয়রা মার্কিন পণ্য বর্জনের পাশাপাশি বিভিন্ন প্রদেশের দোকান থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি মদ। একই সঙ্গে দুই দেশের টানাপোড়েনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি বা USMCA এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অর্থনীতিবিদরা বলছেন, দুই দেশের মধ্যে এই টানাপোড়েন চলতে থাকলে কয়েক দশকের অর্থনৈতিক অংশীদারত্বই নতুন করে প্রশ্নের মুখে পড়তে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অর্ধশতাধিক স্থানে সমন্বিত হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণে কয়েকজন আহত। স্থানীয় বিদ্রোহী সংগঠন জড়িত ধারণা প্রশাসনের। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। 3 দিনে অভিযানে প্রায় শতাধিক হোটেল ও লজ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে যাওয়া শত শত বাংলাদেশি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
19 আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় কলকাতা পৌরসভার তদন্তকারী দল নিউ মার্কেটের বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়ায় হানা দিতে শুরু করে। গত 3 দিনে ছোট বড় প্রায় শতাধিক আবাসিক হোটেল ও লজকে নোটিশ দেওয়া হয়। অসংখ্য অবৈধ হোটেলও বন্ধ করেছে প্রশাসন। এতে কলকাতায় বাংলাদেশি পর্যটকরা পড়েছেন বিপাকে। নিরাপদ হোটেল কোথায় পাওয়া যাবে এ নিয়েও রয়েছে বিভ্রান্তি। গত 1-1.5 মাস আগেও কিন্তু এখানে ছিলাম অবশ্যই উপরে, ওই হিসাব করে এদিকে আসছে আর কি, আর অন্য কোনো কোথাও দেখি না। গেট থেকে বের হওয়া মানে তো সমস্যা। একটা হচ্ছে যে আমরা এখানে আইসা পাইছি, অ্যাভেলেবেল হোটেল পাইছি, সিট পাইছি, উঠে গেছি। এখন তো এখান থেকে বের হয়ে গেলে তো আবার কোথায় না কোথায় পাই, ফ্যামিলি আছে। এটা অনেক বড় হ্যাসেল হয়ে গেল না আমাদের জন্য? এটা তো আগে থেকেই এটা অথরিটির দেখা উচিত ছিল যে এখানে সেফটি আছে কি নেই, হ্যাঁ মানুষজন থাকতে পারবে কি পারবে না। রোববার দুপুরে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল মার্কুই স্ট্রিটের এই হোটেলে প্রশাসনের অভিযানের দৃশ্য। হোটেল ম্যানেজার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সেখানেও রয়েছেন চিকিৎসার জন্য ভারতে যাওয়া বহু বাংলাদেশি। সোমবার দুপুরের মধ্যেই হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন কতজন আছেন এখানে বা এই মুহূর্তে কতজন আছে? 70-72 জন আছে। 70-72 জন, সকলেই তো ম্যাক্সিমামই পেশেন্ট সব মিক্স আছে, বাংলাদেশি তো সব ম্যাক্সিমাম। বাংলাদেশি। তাহলে এখন কি তাদেরকে নোটিশ বলে দিয়েছেন? বলবো আস্তে আস্তে বলে দেবো, কালকে 12টার মধ্যে তো আমাকে চাই খালি, তো বাস ঠিক আছে দিয়ে দেবো। কলকাতার সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ, কিদাই রোড ও মার্কুই স্ট্রিট সহ আশেপাশে এলাকায় শত শত আবাসিক হোটেল রয়েছে। সরকারি হিসেবে এর সংখ্যা প্রায় 300-রও বেশি। এসব হোটেলের অধিকাংশেরই নেই বৈধ কাগজপত্র। মার্কুই স্ট্রিটের সবচেয়ে বেশি কক্ষ বিশিষ্ট আবাসিক হোটেল এটি, আর সেই হোটেলটিতেই আজকে দুপুরবেলা হানা দিয়েছে কলকাতা কর্পোরেশন, কলকাতা পুলিশ এবং ফায়ার এবং সিএসসির আধিকারিকরা, এবং তারপর এই হোটেলে সরাসরি বন্ধ করার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এখানে প্রায় 58টি আবাসিক কক্ষ রয়েছে এবং সেখানে প্রায় অধিকাংশই রয়েছেন বাংলাদেশি পর্যটকরা। এখন বাংলাদেশি পর্যটকদের প্রশ্ন, এই আচমকা হোটেল বন্ধ করে দেওয়ার পর তারা যাবেন কোথায়? সেই প্রশ্নের উত্তর প্রশাসনের কেউ দিতে পারেননি। কলকাতার মার্কুই স্ট্রিটের এই হোটেল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে 50টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারাথিওয়াতের মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 2 নারী। শনিবার নারাথিওয়াত, ইয়ালা ও পাত্তানি প্রদেশ সহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। সরকারি কার্যালয়, দোকান, একটি চুরি করা গাড়ি ও টেলিযোগাযোগ টাওয়ার সহ বিভিন্ন স্থাপনা ছিল হামলার লক্ষ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথিওয়াতে রাতভর কারফিউ জারি করা হলেও রোববার সকালে তা তুলে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। দীর্ঘদিনের বিদ্রোহ কবলিত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্র। গত জুলাইয়ে ঘটে যাওয়া এই হামলার পর দেশটির জাতীয় বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ রাখতে হয়, এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এই ঘটনার পর বিদ্যুৎ কোম্পানিগুলোকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে ব্রিটিশ সরকার। সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য বলছে, গত জুলাইয়ে সাইবার হামলার পর যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ রাখতে হয়। ধারণা করা হচ্ছে হামলাকারীরা ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, তবে নিরাপত্তার কারণে কেন্দ্রটির অবস্থান প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। ঘটনাটিকে বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখছে না লন্ডন। দেশটির ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো জানিয়েছে, এটি ছোট আকারের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সাইবার সিকিউরিটি সেন্টারও এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে নতুন করে প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার নিরাপত্তা নিয়ে। চাহিদা বাড়লে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে যুক্তরাজ্যের ছোট গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো। ফলে এমন কেন্দ্রগুলোতে সাইবার হামলায় স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পর বিদ্যুৎ কোম্পানিগুলোকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে ব্রিটিশ সরকার। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সাইবার শক্তিধর দেশে প্রথম সারিতে রয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের তৎপরতা বাড়তে পারে এমন আশঙ্কা ছিল পশ্চিমা মহলে। এখন পর্যন্ত সেই মাত্রায় হামলা দেখা গেলেও যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্রের এই ঘটনা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাইবার হামলার শঙ্কা নতুন করে সামনে আনলো। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্যায় বিপর্যস্ত ভারতের উড়িষ্যা, ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে কৃষকরা। চীনের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় নারার প্রভাবে বন্যা, পানিবন্দী হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের সামরিক সংবাদপত্র স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের ৩ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে পেন্টাগন। সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপের সমালোচনা করায় তাদেরকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পত্রিকাটির প্রধান সম্পাদক এরিক স্লাভিন, প্রকাশক ম্যাক্স লেডারার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক লারা কোর্তে প্রত্যেককেই অবাধ্যতার অভিযোগে বরখাস্তের নোটিশ দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে বিভিন্ন সময় গণমাধ্যমের কণ্ঠ চেপে বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের বিরুদ্ধে কথা বলায় গণমাধ্যমের নামে মামলা পর্যন্ত ঠুকে দেন মার্কিন প্রেসিডেন্ট। এবার পেন্টাগনের সামরিক পত্রিকা স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের শীর্ষ 3 কর্মকর্তার বিরুদ্ধে নিলেন কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রে সেরাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করলেও সম্পাদকীয় স্বাধীনতা বজায় রাখার দীর্ঘ ঐতিহ্য ধারণ করেছে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। কিন্তু সম্প্রতি প্রতিরক্ষা বিভাগের যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে কথা বলায় ওই 3 কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। সম্প্রতি পত্রিকাটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন কৌশলের সমালোচনা এবং এই অভিযানের সময় সামরিক বাহিনীর সম্মুখীন হওয়া অসংখ্য সমস্যার ওপর প্রতিবেদন প্রকাশ করেছিল। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জীবনযাত্রার অবনতি এবং নিম্ন মনোবল নিয়ে প্রতিবেদন প্রকাশকারী প্রথম সংবাদ মাধ্যমগুলোর মধ্যে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস অন্যতম ছিল। পত্রিকাটির প্রধান সম্পাদক স্লাভিন অভিযোগ করেন, সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে সামরিক সদস্যদের জন্য সংবাদের কাল্পনিক সেন্সরশিপ একটি রেড লাইন গঠন করবে এমন মন্তব্য করার জন্য তাকে বরখাস্ত করা হয়। তবে তিনি এটিও বলেন, আইন এবং বিভাগের নিজস্ব নীতি অনুযায়ী স্টার্স অ্যান্ড স্ট্রাইপসকে অবশ্যই সম্পাদকীয়ভাবে স্বাধীন থাকতে হবে। 1861 সালে মার্কিন গৃহযুদ্ধের সময় প্রথম প্রকাশিত হয় সংবাদপত্রটি। অনলাইন ও এর বিদেশি মুদ্রিত সংস্করণের মাধ্যমে প্রতিদিন প্রায় 14 লাখ পাঠকের কাছে পৌঁছায়। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরুর কথা জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই চুক্তির ফলে সিরিয়ার ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হতে পারে। তিনি ইসরায়েলকে এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, কূটনীতির দরজা খোলা রয়েছে। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে মন্ত্রী আরও জানান, দামেস্কের অগ্রাধিকার হলো ইসরায়েলি হামলা বন্ধ করা, তবে এ লক্ষ্যে আস্থা তৈরির পদক্ষেপ প্রয়োজন। وأنها ستبقى في العهدة الوطنية السورية وخاضعة لنظام الضمانات الوكالة. দেখছেন আন্তর্জাতিক সময়। বন্যায় প্লাবিত ভারতের বিভিন্ন রাজ্য। ওড়িশার কয়েকটি অঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। উত্তরপ্রদেশে ফসলি জমি ডুবে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। এদিকে দক্ষিণ চীনে ঘূর্ণিঝড় নারার প্রভাবে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন হাজারো বাসিন্দা। বন্যায় বিপর্যস্ত ভারতের উড়িষ্যা। বানের পানিতে ভাসছে ঘরবাড়ি, খেয়ে না খেয়ে বেঁচে থাকার লড়াই। নৌকায় করে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। উত্তরপ্রদেশের গোন্ডাতেও ডুবে গেছে কৃষি জমি, নষ্ট হয়েছে ফসল ও গবাদি পশুর খাদ্য। স্থানীয়রা জানান, প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তাদের গ্রাম ও আশপাশের এলাকা। এবারও ফসল নষ্ট হওয়ায় জীবিকা নিয়ে নতুন করে শঙ্কায় পড়েছেন কৃষকরা। ভারতের ছত্তিশগড়, মোরাদাবাদ সহ বিভিন্ন এলাকায় বন্যায় বিপর্যস্ত জনজীবন। পানিতে তলিয়ে গেছে সড়ক। ভারী বৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। একই চিত্র দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলেও। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নারার প্রভাবে ভারী বৃষ্টিতে নিনগমিং কাউন্টির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিচু এলাকায় ডুবেছে সড়ক, দেখা দিয়েছে ভূমিধস, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীর পানি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কাকলি আখতার, সময় সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার ভাগাড় ধসে পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। স্থানীয় সময় রোববার রাজধানীতে ভারী বৃষ্টির পর এলাকাটির আবর্জনার স্তূপ ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে। এর কিছুক্ষণ পর আবর্জনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে একটি বাড়ি ধসিয়ে দেয়। এতে ঘুমন্ত মানুষসহ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারীরা জানান এখন পর্যন্ত ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বর্ষা মৌসুমে ভাগাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কয়েকদিন আগেই এটি বন্ধের ঘোষণা দিয়েছিল গিনি সরকার। ভয়াবহ দাবানলে পুড়ে চলেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের বিস্তীর্ণ এলাকা। নেভাডায় আগুন গ্রাস করেছে প্রায় ৩,০০০ একর বনভূমি। স্পেন, সার্বিয়া ও বসনিয়া ক্রোয়েশিয়া সীমান্তে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। জরুরি সতর্কতা জারি করে সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বাসিন্দাকে। সার্বিয়ায় আগুন নিয়ন্ত্রণের সহায়তা পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ। স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় বজ্রপাত থেকে সৃষ্ট দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে সেগ্রবে শহরের বিস্তীর্ণ এলাকায়। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি আকাশপথে বিশেষায়িত অগ্নি নির্বাপন ইউনিটও কাজ করছে। জারি করা হয়েছে জরুরি সতর্কতাও। বাতাসের গতি ও দিক পরিবর্তনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে কাছের গাধোবা শহরের বাসিন্দাদের প্রথমে ঘরে অবস্থানের নির্দেশ দেয়া হয়, পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাবানলের কারণে ১,০০০-এর বেশি মানুষ ঘরবাড়ি নিয়ে উদ্বেগে রয়েছেন। সার্বিয়ার ডেলিব্লাতো স্যান্ডস প্রকৃতি সংরক্ষণ এলাকাও টানা কয়েক সপ্তাহ ধরে জ্বলছে ভয়াবহ দাবানলে। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দেশটি। এর অংশ হিসেবে রোমানিয়া, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের অগ্নি নির্বাপন হেলিকপ্টার এবং জার্মানি ও রোমানিয়ার দমকল কর্মী ও যানবাহন যাচ্ছে দেশটিতে। একই চিত্র বসনিয়া ক্রোয়েশিয়া সীমান্তেও। ভয়াবহ আগুনের কারণে বসনিয়া ট্রেবিনিয়া থেকে ক্রোয়েশিয়ার দুব্রভনিকগামী প্রধান সড়ক বন্ধ করে দিতে হয়েছে। দাবানল লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসে আগুন আরও ভেতরের দিকে ছড়িয়ে পড়ছে। হেলিকপ্টারের সহায়তায় চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। যুক্তরাষ্ট্রের নেভাডাতেও দ্রুত ছড়াচ্ছে দাবানল। এরই মধ্যে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ একর এলাকা পুড়ে গেছে। ঝুঁকিতে রয়েছে প্রায় ১,০০০ ঘরবাড়ি। হকফায়ার নামের এই আগুনের কারণে রেনো শহরের একাধিক এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে কাজ করছে উড়োজাহাজ। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী। জুলাইয়ে দেশটিতে ৩৪,৪২,০০০-এর বেশি বিদেশি পর্যটক এসেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ০.১% বেশি। চীন থেকে পর্যটক কমলেও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকং থেকে আগমন বেড়েছে উল্লেখযোগ্য হারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের প্রাথমিক পরিসংখ্যান বলছে জুলাইয়ে দেশটিতে বিদেশি পর্যটক এসেছেন ৩৪,৪২,১০০ জন। মাসভিত্তিক হিসাবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। পর্যটন খাতে ধীরগতির আশঙ্কার মধ্যেও এমন প্রবৃদ্ধি জাপানের ভ্রমণ বাজারে বিদেশিদের আগ্রহ ধরে রাখারই ইঙ্গিত দিচ্ছে। তবে পর্যটক আগমনে দেশভেদে দেখা গেছে বড় ধরনের পার্থক্য। চীন থেকে জুলাইয়ে জাপানে আসা পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫৬.১%। তবে দক্ষিণ কোরিয়া থেকে এসেছেন ৮,৯৪,০০০-এরও বেশি পর্যটক। এক বছরে যা বেড়েছে ৩১.৯%। তাইওয়ান থেকেও পর্যটক বেড়েছে ২৬.৪%। দেশটি থেকে আগত পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে ৭,৬৩,০০০। হংকংয়ের পর্যটক আগমনেও এবার বড় অগ্রগতি দেখা গেছে। গত বছর জাপানের সম্ভাব্য দুর্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজবের প্রভাবে দেশটিতে পর্যটক আসা কমে যায়। তবে এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। জুলাইয়ে হংকং থেকে জাপানে পর্যটক সংখ্যা ছাড়িয়েছে 2,৭২,০০০। চীনের ক্ষেত্রে বড় ধস নামলেও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংয়ের পর্যটকরা জাপানের সামগ্রিক পর্যটন প্রবাহকে ধরে রেখেছে ইতিবাচক ধারায়। ফলে এশিয়ার বিকল্প বাজারগুলোকেও ঘিরেও দেশটির পর্যটন খাত নতুন করে গতি পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিরাতুন নবী মাহফিল ও সিরাত প্রতিযোগিতা। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে মুসলিম ফোরাম ফিনল্যান্ডের আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা হয় হেলসিঙ্কিতে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মহানবীর শানে গজল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সিরাত মাহফিল। তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। চলছে আরবি বছরের রবিউল আউয়াল মাস, যে মাসে মুসলিম সম্প্রদায়ের সবশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে মহানবীর পবিত্র জীবন ও আদর্শের নানা দিক নিয়ে ফিনল্যান্ডে সিরাত মাহফিলের আয়োজন করা হয়। হেলসিঙ্কিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য মুসলিম ফোরাম ফিনল্যান্ড এই আয়োজন করে। মাহফিলের প্রধান আলোচক ইংল্যান্ডের লেখক ও গবেষক শাইখ আব্দুস সালাম আজাদি। মহানবীর জীবন, তার মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং সমাজ গঠনে তার আদর্শ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এবারের যে বিষয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর, সিরাতের উপর। সিরাতের গুরুত্ব অপরিসীম এবং আমাদের বিদেশে এবং আমাদের যে বাচ্চারা তাদেরকে সিরাত জানানোর জন্য আমরা এক বিশেষ আয়োজন করেছি এবং আমরা আমাদের যে ইলম একাডেমি মাদ্রাসা এখানেও পাঠ্য বই সিলেবাসে আমরা সিরাত অন্তর্গত করেছি। যেহেতু এটি মাহে রবিউল আউয়াল মাস, সেক্ষেত্রে সেই জন্য আমরা প্রতি বছরের মতোই যেহেতু ওয়াজ মাহফিলে আমরা আয়োজন করি, এবছর আমরা চিন্তা করেছি যে আমরা সিরাত মাহফিলের আয়োজন করব। আমরা এটিকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমরা কাহুত প্রতিযোগিতারও আমরা আয়োজন করেছি। ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের থেকেও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও আদর্শকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ছিল সিরাত কাহুত তথা কুইজ। এতে অংশ নেয় শিশু কিশোররা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দেখছেন আন্তর্জাতিক সময়। উত্তর কোরিয়ায় 10ম আন্তর্জাতিক মার্শাল আর্টস গেমস উপলক্ষে মশাল প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে চংচং স্ট্রিটের স্পোর্টস ভিলেজে এটি অনুষ্ঠিত হয়। এ সময় তাইকোয়ান্দো, উশু ও কারাতে সহ বিভিন্ন মার্শাল আর্ট প্রদর্শন করা হয়। বক্তব্য রাখেন আন্তর্জাতিক মার্শাল আর্টস গেমস কমিটির চেয়ারম্যান রি ইয়ং সনক। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আগামী অক্টোবরে কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য মার্শাল আর্টস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই মশাল নিয়ে যাওয়া হবে। চীনের তৈরি মানব সদৃশ রোবট 100 মিটার দৌড়ে চমকে দিয়েছে বিশ্বকে। মাত্র 9.39 সেকেন্ডে নির্ধারিত ট্র্যাকে দৌড় শেষ করে রোবটটি। শুধু তাই নয়, তিয়াঙ্গং আলট্রা নামের রোবটটি রীতিমতো পেছনে ফেলেছে কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের বিশ্ব রেকর্ডও। দ্রুত গতিতে ছুটছে একের পর এক রোবট। মানুষের মতোই দৌড়ানোর চেষ্টা করতে গিয়ে হুমড়ি খেয়েও পড়ছে কোনোটি, আবার বাধা পেয়ে ধাক্কা খেয়ে ছিটকেও পড়েছে কোনো রোবট। ভিন্নধর্মী এই রোবট প্রতিযোগিতা দেখতে গ্যালারি ভর্তি অসংখ্য দর্শক। শনিবার থেকে বেইজিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এই আয়োজনে ইতিহাস গড়েছে বেইজিং রোবট ইনোভেশন সেন্টারের তৈরি মানব সদৃশ রোবট তিয়াঙ্গং আলট্রা। এটি 100 মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছে মাত্র 9.39 সেকেন্ড, আর এতেই ছাড়িয়ে গেছে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের 2009 সালে গড়া 9.58 সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ড। 5 দিনব্যাপী এবারের আসরে অংশ নিয়েছে 16টি দেশের 2056টি রোবট। মোট 51টি ইভেন্টে হবে 1300টিরও বেশি প্রতিযোগিতা। গত বছরের প্রথম আসরের তুলনায় এবার দল বেড়েছে 138টি।
শুধু দৌড়েই নয়, বিভিন্ন প্রতিযোগিতায় প্রযুক্তির চমক দেখিয়েছে এসব মানব সদৃশ রোবট। উদ্বোধনী আয়োজনে মানুষের সঙ্গে নৃত্য, দলগত মার্চ ও বাদ্যযন্ত্র বাজিয়েছে 36টি রোবট। অ্যাথলেটিক্স ও ফুটবলের পাশাপাশি এবার যুক্ত হয়েছে ভারোত্তোলন ও টেবিল টেনিসের মতো নতুন ইভেন্টও। গতবারের তুলনায় এবার প্রতিযোগিতা অনেক বেশি কঠিন, ফলে রোবটের ব্যাটারি কতটা কার্যকরভাবে ব্যবস্থাপনা করা যায় এবং অতিরিক্ত তাপ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটিও বড় পরীক্ষা। চীনের শিল্প খাতের উন্নয়নে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকদের লক্ষ্য শুধু রোবটের ক্রীড়া সক্ষমতা পরীক্ষা নয়, বরং যন্ত্র মানুষের কাজ, দক্ষতা আর গতিকে কত দূর পর্যন্ত ছুঁতে পারবে সেই সক্ষমতাও যাচাই করা হচ্ছে এই টেক ইভেন্টে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। একদিনে ইপিএল সাক্ষী হলো নাটকীয় 2 ম্যাচের। যোগ করা সময়ের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে বোর্নমাউথকে 2-1 গোলে হারিয়েছে এনজো মারেস্কার দল। অন্যদিকে যোগ করা সময়ের 9ম মিনিটের গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হার এড়িয়েছে লিভারপুল। ম্যাচটি ড্র হয়েছে 2-2 গোলে। এতিহাদে নতুন যুগের সূচনা। এনজো মারেস্কাকে ম্যানচেস্টার সিটি সমর্থকরা প্রথম ম্যাচেই আপন করে নেন, উষ্ণ অভ্যর্থনা জানান নতুন কোচকে। তবে ইপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচটা সহজ ছিল না সিটির জন্য। শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হয় আর্লিং হল্যান্ডদের জয়। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত সিটি। রিকো লুইসের শট রুখে দেন বোর্নমাউথ গোলকিপার। এরপর 13 মিনিটে ওরাইলির ক্রসে হল্যান্ডের মিস। সিটির একের পর এক মিসের সুযোগ কাজে লাগায় অতিথিরা। 26 মিনিটে বদলে যায় খেলার দৃশ্য। সিটির ডিফেন্সের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বোর্নমাউথকে লিড এনে দেন মার্কাস টাভের্নিয়ের। বিরতির আগে চেষ্টা করেও সমতা আনতে পারেনি সিটি। লিড নিয়ে বিরতিতে যায় বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলের চেষ্টা করে গেছে স্বাগতিকরা। বাড়তে থাকে সিটি ফ্যানদের হতাশা। 3 মিনিটের ব্যবধানে 2টা সহজ সুযোগ হারান আর্লিং হল্যান্ড। হারের শঙ্কায় সিটিজেন। তবে সব উত্তেজনা জমা ছিল ম্যাচের শেষ 10 মিনিটে। বদলি হিসেবে নামা রায়ান শেরকির কর্নার থেকে পাওয়া বল দারুণ হেডে জালে পাঠালেন মার্ক গেহি। সমতা আনল ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচে যোগ করার সময় জাস্কো ভার্দিওলের গোল। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোল পেয়ে জয়ের উৎসবে মাতে ম্যান সিটি। অন্যদিকে সেন্ট জেমস পার্কেও ছিল চূড়ান্ত নাটকীয়তা। ম্যাচের যোগ করার সময়ের 9ম মিনিটে করা গোলে হার এড়িয়েছে লিভারপুল। অ্যান্থনি এলাঙ্গার গোলে ম্যাচের 5 মিনিটের মাথায় এগিয়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। পুরো প্রথমার্ধ জুড়েই সেই লিড ধরে রাখে টুন আর্মি। লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও সমতা আনতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনে অল রেডস। রায়ান গ্রাভেনবার্চের অ্যাসিস্টে গোল করেন কোডি গাকপো। আবারও লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নিউক্যাসলকে। বদলি হিসেবে নামার 1 মিনিটের মধ্যেই স্বাগতিকদের এগিয়ে নেন জো উইলক। ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল করে যায় একের পর এক আক্রমণ, কিন্তু জালের দেখা পাচ্ছিল না। মৌসুমের প্রথম ম্যাচেই হারের সামনে অল রেডস। এমন সময় দলটির ত্রাতা হয়ে আসেন ভিক্টর মুনোজ। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলারকে ফাউল করেন নিউক্যাসলের লুইস হল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ডমিনিক সবজলে গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজে জাহাজ চলাচলে মাশুল ধার্যের খসড়া আইন করছে ইরান। অনুমোদিত নৌযানকে দিতে হবে ফি। তেহরানের মিত্রদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। এবার মধ্যাঞ্চলে হামলায় প্রাণ গেছে শিশুসহ 3 ফিলিস্তিনির। আহত অনেকে। হাসপাতালে অক্সিজেন আর বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। এবং ইউক্রেনের ওডেসায় ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা। দোনেৎস্কে নিহত 2। রুশ ই কমার্স প্রতিষ্ঠানে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মালিহা, আপনাকে ধন্যবাদ। 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।